ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে বললেন তারেক রহমান। নিউ ইয়র্কে গোলাপের 9 বাড়ির সন্ধান পেয়েছে দুদক, ব্যাংকের 97 কোটি টাকা। মাছ ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নেন আরশা প্রধান, প্রতিবেশীরা হতবাক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে আমি ফারহানা রূপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। ধর্মীয় উগ্রবাদের অপতৎপরতা ও চরমপন্থা নিয়ন্ত্রণের তাগিদ দিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্যথায় উগ্রবাদী গোষ্ঠী ও পরাজিত ফ্যাসিবাদী শক্তি পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। ইমেজ সংকটে পড়বে দেশ। এছাড়া নির্বাচন কেন্দ্রিক সংস্কারে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দেবে বলেও আশা করেন তারেক রহমান। মাহিলা ইসলামের রিপোর্ট। দেশের সব রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন। জনগণ ও রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তবে আবারও নানামুখী ষড়যন্ত্র দেখা দিচ্ছে। এ অবস্থায় সবাইকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান নেতারা। নিজের কথা বলেন, অন্য যাতে কথা বলতে পারে সেই রকম কথা বলবার পক্ষে পরিবেশ তৈরি করবার জন্য কাজ করে। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এখনো জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। ছাত্র আন্দোলনকে কেন্দ্র হলেও এর প্রেক্ষাপটটা গত 16 বছর ধরেই গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে তৈরি হয়েছে। এ সময় নতুন দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদের রাজনীতি জনগণ আর দেখতে চায় না। বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে, ফলে বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ রাজনীতি নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কঠিন সময় অতিক্রম করছে দেশ। আজকে বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে চলে আসছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কথা হচ্ছে, যেগুলো আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো শুরু হয়েছে। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র অক্ষুণ্ণ রাখতে চরমপন্থা ও ধর্মীয় উগ্রবাদী শক্তিকে প্রতিহত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। নির্বাচনের মধ্য দিয়েই জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার গঠনের সুযোগ তৈরি হয় বলেও এ সময় মন্তব্য করেন তারেক রহমান। 1.5 দশক মাফিয়া শাসন শোষণে বিপর্যস্ত বাংলাদেশ মেরামতের জন্য 7 মাস হয়তো খুব বেশি সময় নয়, তবে আগামী দিনগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কিংবা কর্মপরিকল্পনার রূপরেখা জনগণের সামনে আরও স্পষ্ট এবং সুনির্দিষ্ট হলে জনমনে থাকা সকল সন্দেহ সংশয়ের অবসান ঘটত। বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার তাগিদও উঠে আসে এই আয়োজন থেকে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। অবশেষে দুদকের জালে লুটেরা দখলবাজ আব্দুস সোবহান গোলাপ। যুক্তরাষ্ট্রের কুইন্সে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এই বিশেষ সহকারীর 9 ফ্ল্যাট ও বাড়ির সন্ধান পেয়েছে দুদক। দুপুরে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। এছাড়া 68 কোটি টাকার অবৈধ সম্পদ ও 97 কোটি টাকা আত্মসাতের দায়ে গোলাপের বিরুদ্ধে মামলাও রয়েছে সংস্থাটির। সুমাইয়া খানের রিপোর্ট। দখল দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করাই ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও মাদারীপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের নেশা। নিজের দুর্নীতিতে ডুবেছিলেন, অবৈধভাবে সম্পদ দখলের অন্যের হয়েও পালন করেছেন লাঠিয়ালের ভূমিকা। কুখ্যাত ব্যাংক মাফিয়া এস আলমের পক্ষে 21 টেলিভিশনও প্রায় 10 বছর দখল করে লুটপাট করেছেন আব্দুস সোবহান গোলাপ।
এবার সেই গোলাপের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। যুক্তরাষ্ট্রের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি, যার বাংলাদেশি মূল্য 32 কোটি টাকা। এছাড়াও মোট 68 কোটি 75 লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। 51টি ব্যাংক হিসেবে মোট 97 কোটি 63 লাখ টাকার মানি লন্ডারিংয়ের মামলা করেছে দুদক। মোহাম্মদ আব্দুস সোবহান মিয়া ওরফে গোলাপ ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি সহ অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এর আগে 2016 সালে আব্দুস সোবহান আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার প্রধান সহ 10 জন গ্রেফতারের পর থেকে প্রশ্ন উঠেছে কিভাবে তারা আশ্রয় নিলেন, কেমন ছিল তাদের চলাফেরা। এ নিয়ে বাড়ির মালিক ও স্থানীয়দের সাথে কথা বলেছেন আমাদের ময়মনসিংহ প্রতিনিধি আতউর রহমান জুয়েল ও নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার মধ্যরাতে ময়মনসিংহের নতুন বাজার মোড়ের একটি বহুতল ভবন থেকে গ্রেপ্তার হন আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসার 4 সদস্য। এরপর থেকে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্যের, আতঙ্ক ছড়ায় জনমনে। প্রশ্ন ওঠে কিভাবে আশ্রয় নিলেন তারা। তারা অবশ্যই অপরাধী না হলে তো কাউকে ধরে নিয়ে যাবে না। এটা তো অবশ্যই রিস্কি ব্যাপার ছিল। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যেই এই ধরনের নিষিদ্ধ সংগঠনগুলো এখন সোচ্চার হচ্ছে। ভবনটির কেয়ারটেকার জানান 4 মাস আগে ভুয়া পরিচয়পত্র দেখিয়ে মাসে 20,000 টাকায় ভাড়া নেন। বেসালা দিবন বলে ঠিক আছে, আমার আব্বা আম্মা থাকবো, আমরা মাদ্রাসা পড়াই টঙ্গী, আমার ছোট ভাই থাকবো, আর বড় যে হুজুর সে বললো আমি মাঝে মাঝে আসা থাকবো। যে আইডি কার্ড দিছে আমাদেরকে সে রয়েছে কোথাও দিছে, দিন গেছে আবার রয়েছে এরকম। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় চট্টগ্রামের মাছ ব্যবসায়ী পরিচয়ে ভূমিপল্লী টাওয়ারে বাসা ভাড়া নেন আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সহ 6 জন। বাড়ির মালিক জানান গত বছরের নভেম্বরে অসুস্থতা এবং ঢাকায় ডাক্তার দেখানোর কথা বলে ভাড়া নেন আতাউল্লাহ। এরা সবাই মিলে কইলো মাছ ব্যবসায়ী, ওই যে আমারও বললো এমরান নামে একটা আছে হুজুরেরা, এ ভাড়া দিত। প্রতিবেশীরা জানান নামাজ পড়া, নিত্যপণ্য ক্রয় সহ প্রয়োজনীয় কাজ ছাড়া তারা বাসা থেকে বের হতেন না, বেশি কথাও বলতেন না কারোর সাথে। এখানে কখনো ঘোরাঘুরি বা এখানে একটু 5 মিনিট দাঁড়ানো বা করা কখনোই এটা হয় নাই। আমরা নিজেরা খুব আতঙ্কের ভিতরে এখনো আছি যে কার সাথে আমরা থাকলাম। তারা ডাক্তার কাছে যাইতেছে এটাই বলতেছে। আমার 2 জন আর একটা বাচ্চা আছিল 10-12 বছরের। আতাউল্লাহ সহ সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। পুলিশ বাহিনীর কল্যাণ নিশ্চিত করতে 5 দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার স্বরাষ্ট্র সচিব ও সংশ্লিষ্টদের সাথে বৈঠকের পর পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বাড়ানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। 5 আগস্টের গণঅভ্যুত্থানে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে বড় ধরনের ধাক্কা খায় পুলিশ বাহিনী। এরপর থেকে অনেকটাই যেন নির্জীব পুলিশ বাহিনী। এমন পরিস্থিতিতে গত সোমবার বাহিনীটির শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠকে নিজেদের সমস্যা খোলামেলাভাবে তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না। পুলিশ বাহিনীর এসব সমস্যার সমাধানে কি করা যায় তা ঠিক করতেই বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় পুলিশ বাহিনীর কল্যাণে 5 দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এগুলো হলো ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা, পুলিশের জন্য নতুন 364টি পিকআপ ও 140টি প্রিজন ভ্যান কেনা, পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ 70% নিচে সম্পাদিত হয়েছে সেগুলোতে অর্থ ছাড় করা, ভাড়াকৃত ভবনে অবস্থিত 65 থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা, এসআই ও এএসআইদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি এবং করণীয় ঠিক করতে পুলিশ বাহিনীকে এখনই উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবারের বাজেট বাস্তবমুখী হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আকার বড় না হলেও মানুষের আয় বাড়াতে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা থাকবে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে আলোচনা। অর্থ মন্ত্রণালয়ের এই আয়োজনে উঠে আসে নানান পরামর্শ।
ব্যক্তি আয় কর সীমা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ এবং ক্যাশলেস ব্যবস্থা সহ জনবান্ধব বাজেটের সুপারিশ আসে গণমাধ্যম থেকে। আলোচনা শেষে অর্থ উপদেষ্টা জানান, বাজেট নিয়ে কথার ফুলঝুরি থাকবে না এবার। আমরা বলছি এই বছরের বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব, বাজেটের সাইজ অহেতুক বড় করব না, এডিপির সাইজও খুব অহেতুক বড় হবে না, কিন্তু সেখানে আমরা কতগুলো বিশেষ দিকে নজর দেব। মূল্যস্ফীতিটা কমাতে, সাথে মানুষের আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থানের কথা বলছি। তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, বিশেষ করে প্রাইভেট সেক্টর। উন্নয়নশীল দেশের কাতারে যেতে প্রস্তুতি বাকি আছে বলেও জানান উপদেষ্টা। গ্রাজুয়েশনের বিষয়টা হয়েছে কি, অনেকে অনেক কথা বলছে, আমার স্পেশাল অ্যাডভাইজার বলছেন এটা মিন করে আমরা প্রিপারেশনটা নিতে পারি, এবং বাংলাদেশ যদি একটু অ্যাটেম্প না নেয় যাওয়ার পথে, অন্য অন্য দেশগুলো কিন্তু আমাদের ভুটান, আফ্রিকার কটা দেশ, ওরা বলছে বাংলাদেশ করলে আমরা সাহস পাবো। অন্তর্বর্তী সরকারের দেওয়া বাজেট রাজনৈতিক সরকার এসে ছুঁড়ে ফেলে দিতে পারবে না বলেও উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। বাজেটের ইম্প্যাক্টটা কি হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সাগরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। দুপুরে এমন অভিযোগে নৌবাহিনীর সহায়তায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেখানে অভিযান চালায়। এ সময় ফিটনেস না থাকায় দুটি লাইটার জাহাজ জব্দ করে তারা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পর সেসব পণ্য নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে কিনা তা তদারকি শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সয়াবিন তেলসহ আমদানি করা ভোগ্যপণ্য নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছে নদীতে ভাসমান গুদাম বানিয়ে সংকট তৈরির অভিযোগ উঠায় দুপুরে চালানো হয় বিশেষ এই অভিযান। সমুদ্রে চলাচলের ফিটনেস না থাকায় দুইটি লাইটার জাহাজকে জব্দ করা হয়। পণ্য নিয়ে লাইটারের জাহাজ 72 ঘন্টার মধ্যেই বন্দর চ্যানেল ত্যাগ করছে কিনা তা মনিটরিং করা হয় বলে জানান নৌবাহিনীর সদস্যরা। যারা 72 ঘন্টার বেশি অবস্থান করবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমাদের অনুষ্ঠান যে অভিযানটা শুধু আজকেই না, এটা প্রতিদিনই আমরা করতেছি। দেশের বিভিন্ন আভ্যন্তরীণ রুটে পণ্যবাহী লাইটার জাহাজ চলাচল স্বাভাবিক আছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা অনেক দিন ধরে এটার জন্য কাজ করে যাচ্ছি, গত পরশুদিনও আমরা অভিযান চালিয়েছি। তো আজকে আমরা অভিযানে দেখেছি সয়াবিন তেল মজুত করে রেখেছে কিনা কোনো লাইটার ভেসেলে, এটা আমরা চেক করেছি। মজুত করে রেখেছে এরকম কোনো লাইটার ভেসেল আমরা পাইনি। একটা আমরা ভেসেল পেয়েছি যেটা আজকেই আনলোড করে ফেলবে। বন্দর সংশ্লিষ্টরা জানান এ পর্যন্ত 1000-এর বেশি লাইটারের জাহাজে অভিযান চালানো হচ্ছে। জরিমানা করা হয়েছে কয়েকটি জাহাজকে। মজুতদারির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর ইউনূসের মামলা বাতিল সঠিক ছিল কিনা সেই বিষয়ে আগামী 23 এপ্রিল রায় দেবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ রায়ের জন্য দিন ধার্য করেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সংবিধানের 104 অনুচ্ছেদ প্রয়োগ করে মামলাটি নিষ্পত্তি করতে অনুরোধ করেন। পরে ডক্টর ইউনূসের আইনজীবী বলেন, হয়রানি করতেই মামলাটি করা হয়েছিল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত বছর 11 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে তাদের খালাস দেন ঢাকার বিশেষ জজ আদালত 4। সে সময় দুদকের করা মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। এবার বাণিজ্য সংবাদ। রাজধানী গুলশানের হাবিব সুপারমার্কেটের দ্বিতীয় তলায় চালু হয়েছে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির অফিসিয়াল স্টোর। বুধবার সকালে যৌথভাবে শোরুমটি উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং সনি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন RMDC সনির ম্যানেজার ভিনসেন্ট টে, এক্সিকিউটিভ ভ্যালেরি জিঙ্গুনিয়ান উ, সনি স্মার্ট পরিচালক তানভীর হুসাইন, হেড অফ সেলস সারোয়ার জাহান চৌধুরী এবং হেড অফ মার্কেটিং আজাদ রহমান। উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় নানা অফার। দর্শক, শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে বললেন তারেক রহমান। নিউ
টেরকে গোলাপের 9 বাড়ির সন্ধান পেয়েছে দুদক, ব্যাংকের 97 কোটি টাকা। মাছ ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নেন আরশা প্রধান, প্রতিবেশীরা হতবাক। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন eকুশে-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/eকুশে24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/eকুশে টিভি চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।